একটু একটু করে আগিয়ে যাই বা পড়ার মধ্যে ঢুকে যাই। প্রথমেই চলো যাই একদম একদম বেসিকে যাই, বায়োলজির বেসিকে। আমরা সবাই জানি যে আমাদের দেহ তৈরি হওয়ার বা যে কোনো প্রাণীর দেহ তৈরি হওয়ার ইউনিট বা এককটা কি? দেহ তৈরি হওয়ার ইউনিট বা এককটা হচ্ছে সেল, বা বাংলায় যাকে আমরা বলি কোষ। তাহলে এই সেল বা কোষ, একটা সেল সে তার মতো করে কাজ করে, তার তো আসলে কোনো সমন্বয়ের কোনো প্রয়োজন ওরকম নেই। কিন্তু যখনই ইভলিউশন হতে থাকলো এবং আস্তে আস্তে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী এবং আস্তে আস্তে এরপর আরো বেশি ডেভেলপমেন্ট হতে থাকলো, তখনই আসলে আমরা দেখতে পেলাম যে কতগুলি সেল একসাথে মিলে এক জাতীয় কাজ করা শুরু করলো, যেটাকে আমরা বলতেছি টিস্যু। তাহলে প্রথমে ছিল সেল, কয়েকটা সেল মিলে তৈরি হলো টিস্যু। তোমরা নিশ্চয়ই জানো কয়েকটা টিস্যু মিলে কি তৈরি হয়? কয়েকটা টিস্যু মিলে তৈরি হয় অর্গান বা অঙ্গ, এবং কয়েকটা অঙ্গ মিলে তৈরি হয় তোমরা নিশ্চয়ই জানো সিস্টেম, বা যেটাকে আমরা বাংলায় বলি তন্ত্র। আর কয়েকটা সিস্টেম বা তন্ত্র মিলেই তৈরি হয় আমাদের বডি বা আমাদের দেহ। তোমরা নিশ্চয়ই আরেকটা ব্যাপার খেয়াল করবে যে এই যে ফ্লোচার্টটা আমরা আঁকলাম বা এই যে ফ্লোচার্টটা আমরা দেখলাম, এটা আসলে শুধুমাত্র প্রাণীর জন্য আসলে এটা সত্যি। উদ্ভিদের জন্য এটা একটু পার্থক্য রয়েছে, উদ্ভিদের জন্য এটা একটু ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সের জায়গাটা কি? ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুগুলি মিলে মিলে কোনো অর্গান বা অঙ্গ তৈরি করে না। উদ্ভিদের ক্ষেত্রে টিস্যুগুলো মিলে মিলে তৈরি করে কি তৈরি করে বলো তো তোমরা? উদ্ভিদের দেহে অঙ্গ তৈরি না হয়ে টিস্যুগুলো মিলে মিলে কি তৈরি হয়, কি তোমাদের ধারণা? এবং উদ্ভিদের দেহে টিস্যুগুলি মিলে মিলে কি তৈরি হয় এটা জানার জন্য তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও, যে তারাও এই ব্যাপারটা যাতে ধরতে পারে এবং তারাও যাতে এই ব্যাপারটা জানতে পারে। আচ্ছা, তো আমরা জানি যে প্ল্যান্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে উদ্ভিদের দেহে টিস্যুগুলো মিলে মিলে তৈরি হয় টিস্যুতন্ত্র। হ্যাঁ, মৃধা তুমি ঠিকই বলেছো যে উদ্ভিদের দেহে টিস্যুগুলো মিলে মিলে তৈরি হয় আসলে টিস্যুতন্ত্র বা টিস্যু সিস্টেম। তাহলে দেখো তো উদ্ভিদের দেহে মিসিং কোনটা? অর্গান বা অঙ্গ মিসিং। এই জন্য তোমরা কিন্তু কখনোই শুনোনি যে একটা গাছ বা একটা উদ্ভিদ তার একটা লিভার আছে বা তার একটা কিডনি আছে। কেউ কি কখনো শুনেছো? কখনোই শুনোনি, কারণ উদ্ভিদের দেহে আসলে অঙ্গ জিনিসটাই নাই। তার দেহে ডাইরেক্ট টিস্যু থেকে হয়ে গেছে টিস্যুতন্ত্র, এবং তিনটা টিস্যুতন্ত্র মিলে উদ্ভিদের বডিটা তৈরি হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেহেতু মানুষ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীব এবং আমাদের গঠনটাই সবচেয়ে উন্নত, এই জন্য আমাদের বডিটা তৈরি হয়েছে আসলে বেশ কয়েকটা সিস্টেম নিয়ে। এখন এই সিস্টেমগুলি আসলে একই সুরে একই তালে কাজ করা প্রয়োজন। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে মনে করো তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার মাংস পেশি বেশি কাজ করছে। মাংস বেশি বেশি কাজ করার জন্য মাংসপেশিতে বেশি বেশি অক্সিজেন সাপ্লাইয়ের প্রয়োজন পড়ছে, এবং এই জন্য হার্টকে বেশি জোরে জোরে পাম্প করার প্রয়োজন পড়ছে। এখন তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার হার্ট যদি জোরে পাম্প না করে বা হার্ট যদি আস্তে পাম্প করে, সেই ক্ষেত্রে তো তোমার মাসেলে অক্সিজেন যাবে না এবং তুমি ঠিকমতো দৌড়াতে পারবে না। এই জন্য তুমি যখন দৌড়াচ্ছ তখন ওই জিনিসটার সাথে সামঞ্জস্য রাখার জন্য তোমার হার্টকেও জোরে জোরে পাম্প করা প্রয়োজন। আবার তুমি যখন ঘুমাচ্ছ তখন তোমার হার্ট যদি আবার জোরে জোরে পাম্প করা শুরু করে, সেই ক্ষেত্রে তো আবার আরেকটা ঝামেলা। তুমি ঘুমাচ্ছ, তোমার ঘুম ভেঙে যাবে হার্টের দপদপানি আওয়াজে। সো এই যে বডির বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন সিস্টেম, এই মাংসপেশির সাথে আমাদের হার্টের যে যোগাযোগ, এই জিনিসটা যাতে একই সুরে একই তালে হয়, এই জিনিসটা এনশিওর করার জন্য আমাদের বডিতে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সমন্বয় বা নিয়ন্ত্রণ। এবং এই জিনিসটা আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমন্বয় বা নিয়ন্ত্রণ আমাদের দেহে কি কি উপায়ে হতে পারে। আমরা সবাই জানি যে সমন্বয় বা নিয়ন্ত্রণ আমাদের বডিতে হতে পারে দুইটা উপায়ে। তাহলে তোমরা নিশ্চয়ই সমন্বয় বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আমরা যেহেতু বহুকোষী জীব এবং আমাদের দেহে যেহেতু বিভিন্ন ধরনের তন্ত্র বা বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, এই বিভিন্ন সিস্টেম যাতে একই সুরে কাজ করে, একজনের কার্যকলাপের সাথে যাতে আরেকজনের কার্যকলাপ সাংঘর্ষিক না হয়, এই জন্য তাদেরকে একটা একই সুরে কাজ করার জন্য আরেকটা সিস্টেমের প্রয়োজন পড়েছে, যে সবগুলি সিস্টেমকে কন্ট্রোল করবে, এবং এটাকেই আমরা বলতেছি সমন্বয় বা কোঅর্ডিনেশন। এই সমন্বয় হতে পারে দুইটা উপায়ে বা দুইটা মাধ্যমে। একটা হচ্ছে স্নায়ুর মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি নার্ভাস কোঅর্ডিনেশন,
আর আরেকটা হতে পারে রাসায়নিক মাধ্যমে, যেটাকে আমরা বলতেছি কেমিক্যাল কোঅর্ডিনেশন। তো এই নার্ভাস কোঅর্ডিনেশন বা স্নায়বিক যে সমন্বয় রয়েছে, এই নার্ভাস বা স্নায়বিক সমন্বয়টা আসলে হয় বিভিন্ন ধরনের নিউরন এবং ব্রেইন, স্পাইনাল কর্ড এদের মাধ্যমে। তো এদেরকে আমরা একসাথে বলতেছি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। আর এই রাসায়নিক যে সমন্বয়, এই রাসায়নিক সমন্বয়টা আসলে হচ্ছে, আমরা সবাই জানি, এটা হচ্ছে হরমোনসের মাধ্যমে। তাহলে আমরা আমাদের ক্লাসের আজকে প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে কথা বলবো, এবং শেষের দিকের যে অংশটা রয়েছে সেখানে এই রাসায়নিক নিয়ন্ত্রণ বা রাসায়নিক সমন্বয়টা কিভাবে হয় সেটার মাধ্যমে আমরা কথা বলবো। তোমরা নিশ্চয়ই জানো যে উদ্ভিদের দেহে, এটা হচ্ছে প্রাণীর দেহের জন্য, উদ্ভিদের দেহে যে সমন্বয় হয় সেখানে কিন্তু কোনো স্নায়বিক অংশ নেই। কখনো কি শুনেছো যে গাছের একটা ব্রেইন আছে বা গাছের নিউরন আছে? গাছের জীবন আছে এটা আমরা সবাই জানি, কিন্তু গাছের নিউরন আছে এটা তো আসলে আমরা কেউ শুনিনি কখনো, কারণ গাছের কোনো নিউরন নেই। তো গাছের ক্ষেত্রে যে সমন্বয়টা হয় সেটা হয় আসলে সম্পূর্ণভাবে হরমোন বা রাসায়নিক সমন্বয়, এবং গাছের যে হরমোনগুলি আছে সেগুলিকে আমরা বলি ফাইটো হরমোনস। এটা হচ্ছে তাহলে উদ্ভিদের জন্য, আর এটা হচ্ছে আমাদের প্রাণীদের জন্য। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি আমাদের নার্ভাস সিস্টেম বা আমাদের স্নায়ুতন্ত্র। তোমরা এর মধ্যে আমাদের ভিডিওটা শেয়ার করে আসলে সবাইকে জানিয়ে দাও এবং সবাইকে বলে দাও যে আসলে গাছের এবং মানুষের যে সমন্বয়ের যে পার্থক্যটা, এই পার্থক্যটা সবাই যাতে ধরতে পারে। আমি আশা করি তোমরা সবাই ধরতে পেরেছো যে গাছের সমন্বয়ের সাথে আমাদের সমন্বয়ের পার্থক্যের জায়গাটা কোথায়। তো চলো আমরা যাই আমাদের যে সমন্বয়ের যে ব্যাপারটা, নার্ভাস সিস্টেমের যে ব্যাপারটা, সেটার মধ্যে নার্ভাস সিস্টেম এটা আসলে কোথা থেকে তৈরি হয় এটা নিয়ে আমরা ফার্স্টে কথা বলি। আমরা সবাই তো জানি বা তোমরা সবাই পড়েছো যে আমাদের ভ্রূণ যখন উৎপত্তি লাভ করে তখন এই ভ্রূণের কয়টা লেয়ার বা কয়টা স্তর থাকে। এখনই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে ভ্রূণ যখন তৈরি হয় ভ্রূণের ভেতর কয়টা লেয়ার বা কয়টা স্তর থাকে। আমি দেখি অনেকেই কমেন্ট করছে। আচ্ছা, আমি স্লো বলবো। ভ্রূণের কয়টা স্তর বা ভ্রূণের কয়টা লেয়ার থাকে এটা আমাদেরকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। তিনটা লেয়ার থাকে। বৃষ্টি, তুমি কমেন্ট করেছো তিনটা লেয়ার থাকে। হ্যাঁ, আমরা সবাই জানি যে লেয়ার থাকে তিনটা। অবশ্যই না, পাঁচটা লেয়ার আসলে আমাদের থাকে না আজমল, আমাদের লেয়ার থাকে তিনটা। বিজয়, তুমি ঠিক বলেছো, তিনটা লেয়ার থাকে। তো এই লেয়ারের মধ্যে সবচেয়ে ভেতরের দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোডার্ম, মাঝখানে যেটা থাকে সেটাকে বলি মেসোডার্ম, আর সবার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে একটোডার্ম। দেখো এই শব্দগুলি কিন্তু বলে দিচ্ছে আসলে বায়োলজিতে যেখানে তুমি এন্ডো কথাটা পাবা ধরে নিবা যে এটা বলতে চাচ্ছে সবার ভেতরে। বায়োলজিতে যেখানেই তুমি এন্ডো ওয়ার্ডটা পাবা এটার মানে হচ্ছে সবার ভেতরে। বায়োলজিতে যখনই তুমি একটো ওয়ার্ডটা পাবা, একটো মানে হইতেছে সবচেয়ে বাইরে, আর মেসো মানে হচ্ছে মাঝখানে। ঠিক আছে? তাহলে আমাদের বডিতে টিস্যু আছে কয় ধরনের, এবার এটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের দেহ তৈরি হইতে কয় ধরনের টিস্যু লাগে। আমরা দেখি আমাদের দেহ তৈরি হতে কয় ধরনের টিস্যু লাগে। আচ্ছা, আবির তুমি কমেন্ট করেছিলে। আচ্ছা, আমাদের দেহ তৈরি হতে টিস্যু লাগে, আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাদের দেহ তৈরি হতে টিস্যু লাগে আসলে চার ধরনের। একটা হচ্ছে আবরণী বা যেটাকে আমরা বলি এপিথেলিয়াল, আরেকটা হচ্ছে যোজক, যোজক কলা বা যোজক টিস্যু আমরা সবাই পড়েছি, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। আরেকটা হচ্ছে পেশি টিস্যু বা যেটাকে আমরা বলি মাসকুলার টিস্যু, এবং আরেকটা হচ্ছে নার্ভাস বা স্নায়ু টিস্যু। এখন এই যে চার ধরনের টিস্যু, এই চার ধরনের টিস্যুর ভিতরে যোজক এবং পেশি এই দুইটা উৎপত্তি লাভ করে মেসোডার্ম থেকে। তাহলে যোজক এবং পেশি এই দুইটা উৎপত্তি লাভ করতেছে আমার মেসোডার্ম থেকে। নার্ভাস, এটাতে চলো যাই। নার্ভাস টিস্যুর মধ্যে রয়েছে আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড। এখন আমাদের জেনারেল সেন্স কি বলে? আমাদের জেনারেল সেন্স বলে ব্রেইন এবং স্পাইনাল কর্ড এটা যেহেতু বডির খুব ভেতরের দিকে আছে, তাহলে এই এই জিনিসটা আসলে আমাদের আসা উচিত। বা এখানে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এন্ডোডার্ম সবার ভেতরে থাকে,
এন্ডোডার্ম সবার ভেতরে থাকে, মেসোডার্ম মাঝখানে থাকে, আর একটোডার্ম থেকে সবার বাইরে। তো আমাদের জেনারেল সেন্স যেটা বলে যে একটোডার্ম আর বডির বাইরের দিকে যা যা আছে, লাইক বডির বাইরের দিকে কি কি আছে, চুল, নখ, দাঁত, আমাদের স্কিন, কারো যদি শিং থাকে তাহলে শিং, তাহলে আমাদের জেনারেল সেন্স বলে এই বাইরের জিনিসগুলি আসবে একটোডার্ম থেকে, আর বডির ভেতরের দিকে যে জিনিসগুলি আছে লাইক আমাদের ডিপ অর্গান যেগুলি, সেগুলি আসা উচিত এন্ডোডার্ম থেকে। কিন্তু আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড এটা কিন্তু খুব ভেতরের দিকে আছে। তো আমাদের জেনারেল সেন্স যেটা বলতে চায় যে আসলে এটা যেহেতু খুব ভেতরে আছে, খুবই প্রোটেক্টেড অবস্থায় আছে, তাহলে এটা আসা উচিত আমাদের এন্ডোডার্ম থেকে। কিন্তু আমাদের জেনারেল সেন্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, অর্থাৎ আমাদের জেনারেল সেন্সকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আমাদের নার্ভাস টিস্যু তন্ত্র বা আমাদের ব্রেইন, এই জিনিসটা আসে আসলে একটোডার্ম থেকে। তাহলে আমরা জানলাম যে 4 ধরনের টিস্যুর মধ্যে কানেকটিভ এবং মাসকুলার এটা আসে মেসোডার্ম থেকে, নার্ভাস বা স্নায়ু এটা আসে একটোডার্ম থেকে, এবং আবরণী এটাকে আসলে ওইভাবে জেনারেলাইজ করা যাবে না, কখনো কখনো এটা একটোডার্ম থেকে আসে, কখনো কখনো আবার এটা এন্ডোডার্ম থেকেও আসতে পারে। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের ব্রেইন এটা আসলে আমাদের ভ্রূণের একটোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে এরপরে আমরা চলে যাই কিছু পড়ার ভিতরে, আমাদের ব্রেইনের ভিতরে। হ্যাঁ, হৃদপেশি। সাব্বির, তুমি কোয়েশ্চেন করেছো হৃদপেশি আসলে কি। হৃদপেশি হচ্ছে আসলে এই যে আমরা যে পেশি যে বললাম, এই পেশি হচ্ছে আসলে 3 ধরনের। এর মধ্যে একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে খুবই বিশেষ ধরনের, সেটাকে আমরা বলতেছি হৃদপেশি। তাহলে এই 4 ধরনের মধ্যে হৃদপেশি আসলে পেশির মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা সাব্বির, তুমি আরেকবার পেয়েছো। আমরা আসলে এখানে আমাদের যে 4টা টিস্যু আছে, এটা কোনটা ভ্রূণের কোন স্তর থেকে আসে এটা আমরা জেনারেল ভাবে শিখে গেছি। কানেকটিভ এবং মাসকুলার এই দুইটা আসে মেসোডার্ম থেকে। তাহলে যত ধরনের যোজক টিস্যু আছে, বলো তো কয়েকটা যোজক টিস্যুর নাম। কয়েকটা যোজক টিস্যুর নাম আমি জানতে চাচ্ছি, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যোজক টিস্যুর নাম। আচ্ছা, যোজক টিস্যু বলতে দেখো আমাদের রক্ত, আমাদের স্কেলিটন বা আমাদের হাড্ডি। যোজক টিস্যু বলতে আমাদের তরুণাস্থি, এই জিনিসগুলিকে বোঝায়। তাহলে তোমাকে কেউ যদি আলাদা করে জিজ্ঞেস করে যে বলো তো ভাইয়া কঙ্কাল কোথা থেকে আসে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলে দিবে যেহেতু এটা কানেকটিভ সেহেতু এটা আসে মেসোডার্ম থেকে। কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো রক্ত কোথা থেকে আসে, তখন তুমি চোখ বন্ধ করে বলে দিবে যেহেতু এটা কানেকটিভ বা মাসকুলার, কানেকটিভ বা যোজক সেহেতু এটা আসে মেসোডার্ম থেকে। কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা ভাই আমার হাতে যে পেশিটা আসছে, এই পেশিটা কোন লেয়ার থেকে আসছে, তখন তুমি বলে দিবা যে পেশিগুলি আসে মেসোডার্ম থেকে। আর পরীক্ষাতে আসলে যেটা আমাদের বেশি আসে, যেহেতু এই জিনিসটা আমাদের জেনারেল সেন্সের সাথে সাংঘর্ষিক, আমাদের জেনারেল সেন্স যা বলতে চায় এই জিনিসটা তার উল্টা কিছু একটা বলতে চায়, এই জন্য পরীক্ষাতে কিন্তু বেশি আসে এটাই, যে নার্ভাস টিস্যু কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে, যেহেতু এটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, কার্ডিয়াল কি হচ্ছে, কার্ডিয়াল মাসেল মানে হচ্ছে হৃদপেশি, কার্ডিয়াক মাসেল মানে হচ্ছে হৃদপেশি। আচ্ছা, এইবার চলো যাই আমরা আমাদের ব্রেইনের ভিতর। ব্রেইনের ভিতরে যাওয়ার আগে আসলে আমরা আমাদের নার্ভাস সিস্টেমকে একটু ভাগ করে নিই, তাহলে আমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। তুমি একটা জিনিসকে যত ভাগে ভাগ করে নিতে পারবে তত তুমি এই ব্যাপারটা সম্পর্কে ভালো বুঝতে পারবে। তাহলে আমরা নার্ভাস সিস্টেমকে বা স্নায়ুতন্ত্রকে প্রথমেই দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয়, আরেকটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় মানে যে কেন্দ্রে আছে, আর প্রান্তীয় মানে কি, তাহলে যে প্রান্তে আছে, তাই তো। তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের প্রাণটাকে বা নার্ভাস সিস্টেমের একদম কেন্দ্রে কে আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি একটা ছবি আঁকি, লাইক আমাদের নার্ভাস সিস্টেম ব্যাপারটা অনেকটা এরকম। নার্ভাস সিস্টেমের কেন্দ্রে আছে ব্রেইন। আর আমরা জানি যে আমাদের মেরুদণ্ড বা কশেরুকা, এই কশেরুকাগুলির ছবি যদি তোমরা দেখতা বা তোমরা অনেকেই দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে কশেরুকাগুলির মাঝখানে ছিদ্র থাকে। তো একটার পর একটা কশেরুকা যখন একটার পর একটা বসতে থাকে, একটার পর একটা কশেরুকা বসে 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 একটা লম্বা একটা কলাম তৈরি করে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি। তো প্রত্যেকটা কশেরুকার মাঝখানে যেহেতু ফাঁকা জায়গা থাকে, তো মেরুদণ্ড যখন তৈরি হয়, মেরুদণ্ডের ভেতরেও একটা ফাঁকা জায়গা বা একটা সেন্ট্রাল ক্যানেল থাকে। তো এই সেন্ট্রাল ক্যানেলের ভিতর দিয়ে ব্রেইনেরই একটা অংশ নিচের দিকে নেমে যায়। তাহলে এই অংশটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড, বা বাংলায় যদি আমি বলি তাহলে হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এই দুইজন হচ্ছে আমাদের কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ। তাহলে আমরা কি বুঝতেছিলাম যে যারা কেন্দ্রে আছে তারা কেন্দ্রীয়, তাহলে যারা বডির প্রান্তের দিকে আছে তারা কি প্রান্তীয়? ব্যাপারটা কিন্তু এরকম নয়। প্রান্তীয় বলতে
যারা কেন্দ্রে নেই তারা সবাই প্রান্তীয়। ব্রেইন থেকে কিছু নার্ভ বের হয়েছে, তারা প্রান্তীয়। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলি বের হয়েছে তারাই প্রান্তীয়। মানে প্রান্তীয় বলতে একদম আমার হাতের প্রান্তে, আমার পায়ের প্রান্তে যে থাকতে হবে এরকম না। প্রান্তীয় বলতে আসলে বোঝায় যে যারা ব্রেইন কিংবা স্পাইনাল কর্ডে নাই, বরঞ্চ ব্রেইন কিংবা স্পাইনাল কর্ড থেকে উৎপত্তি লাভ করেছে, তারাই হচ্ছে প্রান্তীয়। তাহলে আমরা বুঝতে পারছি যে ব্রেইন থেকে কিছু নার্ভ বের হয়েছে আর আমাদের স্পাইনাল কর্ড থেকে কিছু নার্ভ বের হয়েছে। কেন্দ্রীয় কিন্তু আমরা বুঝলাম যে কেন্দ্রীয় দুই ধরনের, দুইটা অংশ আর কি, ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আর প্রান্তীয় দুটো অংশ, একটা হচ্ছে যেই নার্ভগুলি, তোমরা এটা কিন্তু তোমরাই ভাগ করতে পারবে যে প্রান্তীয় ভাগ আসলে কি কি, প্রান্তীয় আসলে কি কি নিয়ে তৈরি হয়েছে, এটা আসলে তোমরাই বলতে পারবে। প্রান্তীয় আসলে তৈরি হয়েছে, দেখো ব্রেইন থেকে যে নার্ভগুলি বের হয়েছে সেগুলি দ্যাট ইজ হচ্ছে করোটিক স্নায়ু, আর স্পাইনাল কর্ড থেকে যেটা বের হয়েছে সেগুলি হচ্ছে সুষুম্না স্নায়ু। তাহলে আমরা প্রান্তীয় যে দুটো অংশ এটা জানতে পারলাম, পাশাপাশি আমরা আরো একটা জিনিস দেখতে পাবো যে আসলে আমাদের সব থিঙ্কিং প্রসেস, আমাদের সব চিন্তা ভাবনাগুলি হয় হচ্ছে ব্রেইনের ভেতর। আর আমাদের যত কার্যাবলী আছে, যেমন মনে করো আমার ব্রেইন বললো যে তুমি এই হাতটা নাড়াও বা তুমি এই লেখাটা লেখো, তাহলে ব্রেইন নিজে যেহেতু এটা লিখতে পারবে না, ব্রেইন সেখান থেকে অর্ডার দিবে, ব্রেইন কিংবা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলি বের হয়েছে সেগুলি গিয়ে আলটিমেটলি এই কাজটা করবে। তাহলে আমরা ব্রেইনকে কি বলতে পারি? ব্রেইনকে বলতে পারি থিঙ্কার, যে সে সবকিছু থিঙ্ক করে। আর এই থিঙ্কিংটা আলটিমেটলি বাস্তবায়ন হয় হচ্ছে তোমার স্পাইনাল নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ দিয়ে, অর্থাৎ আমাদের প্রান্তীয় নার্ভাস সিস্টেম দিয়ে। অর্থাৎ এরা হচ্ছে আসলে মেইন কাজটা এরাই করতেছে, অর্থাৎ এরা হচ্ছে আসলে অভিনেতা বা অ্যাক্টর। তাহলে আমরা ব্রেইনের নার্ভাস সিস্টেমের মূল দুটো অংশ আসলে আমরা দেখতে পেলাম। তো এখন আমরা এখানে একটা ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেন বারবারই সবাই করে, যেটা আমার ধারণা তোমরাও অনেকে করবে। আচ্ছা ভাইয়া, এখানে আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম, কি পড়েছিলাম বলো তো? বইয়ের মধ্যে পড়েছিলাম যে একটা আছে স্বয়ংক্রিয় আর আরেকটা আছে ঐচ্ছিক, এইটা আবার কই থেকে আসলো? তুমি একটা জিনিস চিন্তা করো যে আমরা আসলে আমাদের বডির সবকিছুকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি? পারি না। তাহলে আমরা আমাদের বডির যে অংশগুলিকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি সেগুলি হচ্ছে ঐচ্ছিক। যেমন আমরা আসলে ইচ্ছা মতো আমাদের বডির খুব অল্প জিনিসই করতে পারি, আমরা একটা জিনিসকে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক পেশিকে আমরা ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারি। আমাদের লিভার কিংবা আমাদের কিডনি, এগুলিকে কি চাইলে আমরা কন্ট্রোল করতে পারি? এটাকে আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি না। তাহলে আমাদের এই ভিডিওটি তোমরা সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যাতে তোমার বন্ধুরাও এই আমাদের সবচেয়ে পৃথিবীর রহস্যময় যে জিনিস, আমরা একটু পরে সেই রহস্যময় জিনিসের মধ্যে যাব, সেই রহস্যময় জিনিস ব্রেইনের মধ্যে আমরা একটু পরেই ঢুকবো, তোমার সব বন্ধুরা যাতে সেই রহস্যের মধ্যে ঢুকতে পারে। তাহলে আমরা ছিলাম যে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, এটা আমরা সবাই বুঝতে পারলাম যে যেগুলি আমাদের ইচ্ছা অনুযায়ী চলে সেগুলি ঐচ্ছিক। তাহলে স্বয়ংক্রিয়টা কি? তাহলে যেই জিনিসগুলিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না সেটা হচ্ছে স্বয়ংক্রিয় বা অটোনমিক। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো যে মানুষকে তো আসলে দড়ি বেঁধে কেউ কন্ট্রোল করে না, কিন্তু তারপরেও মানুষের ভিতর কিন্তু দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে মানুষের ভালো ফোর্স আর একটা হচ্ছে মানুষের খারাপ ফোর্স। আমরা যখন ভালো কোনো কাজ করতে যাই, খারাপ ফোর্সটা সেটাকে বাধা দেয়, আরে করিস না, ভালো কাজ করার কি দরকার। আবার আমরা যখন কোনো খারাপ কাজ করতে যাই তখন আমাদের ভালো যে দিকটা আছে সেটা আমাদেরকে বাধা দেয়, এবং যার মধ্যে যেই পার্টটা বেশি শক্তিশালী, যার মধ্যে ভালো পার্টটা বেশি শক্তিশালী সে কি, সে হচ্ছে ভালো, আর যার মধ্যে খারাপ পার্টটা বেশি শক্তিশালী সে হচ্ছে খারাপ। তো আমাদের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা আমরা কন্ট্রোলে রাখতে পারতেছি না, কিন্তু এই জন্য এটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে এই দুইটা পার্ট ব্যালেন্স করে আসলে চলে। অ্যাবসোলুট ভালো বলতে যেমন কিছু আসলে খুব বেশি পাওয়া যায় না, আবার অ্যাবসোলুট খারাপও কিছু পাওয়া যায় না। ভালো মানুষের মধ্যেও কিছু খারাপ দিক থাকতে পারে, আবার খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো দিক থাকতে পারে। ঠিক তেমনি আমাদের এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, এবং দুইটা পার্ট একটা আরেকটার এগেনস্টে কাজ করে, এবং দুইটা পার্ট মিলে ব্যালেন্সটা করে। এখন কি কাজ করে সেটা আমি তোমাদেরকে একটু বুঝাই। সিম্প্যাথেটিক, মনে রাখবা, তুমি যখন কোনো আর্জেন্ট কোনো সিচুয়েশনে পড়ছো, আর্জেন্ট সিচুয়েশনে তোমার বডিতে যা যা চেঞ্জ হবে সেই চেঞ্জগুলি করবে সিম্প্যাথেটিক। তো আর্জেন্ট সিচুয়েশনে তোমার কি কি সমস্যা হতে পারে বা কি কি চেঞ্জ হতে পারে? মনে করো তুমি রাস্তায় যাচ্ছ, তোমার পিছনে একটা গরু দৌড়াইতেছে, একটা পাগলা গরু তোমার পিছনে দৌড়াইতেছে, তুমিও দৌড়াইতেছো, এটা একটা আর্জেন্ট সিচুয়েশন।
তাহলে এই আর্জেন্ট সিচুয়েশনে তোমার কি চেঞ্জ হবে? তোমার হার্টবিট কি হবে আর্জেন্ট সিচুয়েশনে? আর্জেন্ট সিচুয়েশনে তোমার হার্টবিট বাড়বে। আর্জেন্ট সিচুয়েশনে তোমার কি বেশি ভালো দেখা দরকার না কম দেখা দরকার? আচ্ছা, আর্জেন্ট সিচুয়েশনে তোমার বেশি ভালো দেখা দরকার। তাহলে তোমার চোখের ভিতরে কালো যে অংশ আছে সেটাকে আমরা বলি আইরিস। সেই কালো অংশের ভিতরে কিন্তু আরো একটা কালো অংশ আছে যেটার নাম হচ্ছে পিউপিল। এই পিউপিলটা বড় ছোট হতে পারে। তো পিউপিল যদি বড় হয় তাহলে চোখের ভিতরে বেশি আলো ঢুকে। তাহলে আর্জেন্ট সিচুয়েশনে তোমার যেহেতু ভালো দেখা দরকার সেহেতু ওই সময় তোমার পিউপিলটা বড় হবে। তাহলে তোমার হার্টবিট বাড়বে, তোমার পিউপিলটা বড় হবে। ওই সময় তোমার বেশি বেশি শ্বাস দরকার, তোমার বেশি বেশি অক্সিজেন দরকার না কম দরকার? বেশি বেশি দরকার। তাহলে ওই সময়ে তোমার ব্রঙ্কাস, যেটা দিয়ে আমাদের লাংসের ভিতরে বাতাস ঢুকে, সেই ব্রঙ্কাসটা একটু প্রসারিত হবে যাতে বেশি বাতাস ঢুকতে পারে। তাহলে এই যে ব্রঙ্কাস প্রসারিত হওয়া, হার্ট জোরে বিট করা, রক্তচাপ বেড়ে যাওয়া, পিউপিল বড় হওয়া, এই সবগুলি কাজ হচ্ছে সিম্প্যাথেটিকের। এবং এইটার ঠিক অপোজিট কাজগুলি হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিকের। অর্থাৎ সিম্প্যাথেটিক তোমাকে আর্জেন্ট সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করে, আর প্যারাসিম্প্যাথেটিক তোমাকে কোনো রিল্যাক্স কন্ডিশনের জন্য প্রিপেয়ার করে। এখন কারো বডিতে যদি এরকম হয় যে শুধু সিম্প্যাথেটিক কাজ করতেছে, তাহলে হার্ট বিট বাড়তে 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 এখন হার্ট তো টায়ার্ড হয়ে যাবে, তখন দেখা যাবে যে হার্ট বন্ধ হয়ে গেছে। আবার কারো বডিতে যদি এমন হয় যে শুধু প্যারাসিম্প্যাথেটিক কাজ করতেছে, সিম্প্যাথেটিকের কোনো রোল নাই, তাহলে প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেট কমাইতে 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 একসময় হার্ট বন্ধ করে দিতে পারে। তো অ্যাবসোলুট কোনো পোলে যদি চলে যায়, একদম প্রান্তে শুধু সিম্প্যাথেটিক কাজ করতেছে তাইলেও সমস্যা, গ্রুপ শুধু প্যারাসিম্প্যাথেটিক কাজ করতেছে তাইলে আরো বড় সমস্যা। সো আমাদের এই দুইটা ব্যালেন্স করে থাকে এবং আমরা এই জন্যই ভালো থাকি। আচ্ছা, তোমাদের একজন প্রশ্ন করেছো যে নিউরো হরমোনটা আসলে কি? নিউরো হরমোন জিনিসটা কি সেটাতে আমরা একটু পরে যাব। নিউরো হরমোনটা বোঝার জন্য আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে একটা নিউরনের গঠন, এবং নিউরনের গঠনের পরেই আমরা আসলে নিউরো হরমোনে চলে যাব। এর মধ্যে আমাদের কিছু প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, একটু স্লো শুনতে যাচ্ছ। ওকে, ইকুইলিব্রিয়াম। অনেকেই প্রশ্ন করেছো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইস্তিয়াক, থ্যাংক ইউ ম্যান। ইস্তিয়াক প্রথম থেকে দেখছো। পাগলা গরু, হ্যাঁ পাগলা গরুই আসলে সবচেয়ে ভালো উদাহরণ। আসলে আমরা পাগলা গরুর দৌড়ানি সবাই মনে হয় কম বেশি ছোটবেলায় খেয়েছি। আচ্ছা, হঠাৎ তুমি লসিকা জানতে চেয়েছো। লসিকা আমরা জানবো, আমরা যখন রক্ত চ্যাপ্টারটা পড়বো সেখানে আমরা অবশ্যই লসিকার ব্যাপারটা নিয়ে ডিটেলস কথা বলবো। আচ্ছা মাসুদ, তুমি ইন্টারক্যালেটেড ডিস্ক জানতে চেয়েছো, এটা আসলে হার্টের অংশ। পাপ্পু, আচ্ছা পাবা, তুমি কমার্সের ক্লাসও পাবা। থিঙ্কার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোনসও তোমরা দেখবা যখন তোমরা হাড্ডি ক্লাস করবা, তখন বোনস দেখবা। আচ্ছা ঠিক আছে, আমি স্লো বলবো, সমস্যা নেই। আমরা চলো আবার আমাদের পড়ার ভিতর চলে যাই। হ্যাঁ, সেরেব্রাম, সেরেবেলাম, এগুলির মধ্যে আমরা যাব। তার আগে আসলে আমরা আমাদের নিউরনটা সম্পর্কে কিছু কথাবার্তা জেনে নিই। তোমরা সবাই জানো যে ব্রেইনের গঠনের একক হচ্ছে নিউরন। তাহলে আমি খুব তাড়াতাড়ি একটা নিউরন এঁকে ফেলি। এটা ধরো একটা নিউরন। নিউরনের দুটো অংশ, এই অংশটাকে আমরা বলতে পারি কোষ দেহ বা সেল বডি, আর এই অংশটাকে আমরা বলি আসলে অ্যাক্সন। মনে রাখবা এখানে দেখো প্রলম্বিত যে অংশগুলি আছে, প্রলম্বিত অংশের মধ্যে বড় প্রলম্বিত অংশ কিন্তু একটাই। এজন্য আমি সবসময় বলি যার নাম একজন সে আসলে একজন। আর এদিকে ছোট ছোট যে প্রলম্বিত অংশগুলি আছে তার নাম হচ্ছে ডেনড্রাইটস। তাহলে আমরা প্রলম্বিত অংশ পেলাম দুই ধরনের, ডেনড্রাইটস এবং একজন, এবং অন্যটা পেলাম কোষ দেহ। এখন নিউরনের কোষ দেহ সম্পর্কে কিছু স্পেশাল কমেন্টস আসলে তোমাদের জানা দরকার। যে নিউরন, এটার মধ্যে কোনো অ্যাক্টিভ সেন্ট্রিওল নেই। এখন সেন্ট্রিওলের কাজ কি তোমরা একটু কমেন্ট করে তোমরা সবাই জানিয়ে দাও যে সেন্ট্রিওলের কাজ কি, এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে আমাদের এই ক্লাসটা তাদেরকে জয়েন হতে উৎসাহিত করো। তো আমরা যেটা জানি যে সেন্ট্রিওলের কাজ হচ্ছে তোমার, সেন্ট্রিওল কি করে বলো তো? কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রিওল কিভাবে কোষ বিভাজনে সাহায্য করে এটাও নিশ্চয়ই তোমরা জানো যে সেন্ট্রিওল আসলে কোষ বিভাজনের সময় আমরা যেটাকে বলি মাকু যন্ত্র,
বা স্পিন্ডল অ্যাপারেটাস, সেই স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করে। তাহলে নিউরনে কোনো কোষ দেহ, নিউরনের কোষ দেহতে কোনো সেন্ট্রিওল নেই। তাহলে নিউরন সে কি কোষ বিভাজন করতে পারে নাকি পারে না? এটা আমাদেরকে এখনই তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সেন্ট্রিওলের কাজ হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করা, যেটা আমাদের কোষ বিভাজনে সাহায্য করে, এবং নিউরনে কোনো সেন্ট্রিওল নেই বা সক্রিয় কোনো সেন্ট্রিওল নেই। তাহলে নিউরন কোষ বিভাজন করতে পারবে নাকি পারবে না? আমি দেখি কে কে তোমাদের কমেন্টে জয়েন করেছো। হ্যাঁ, লুৎফুন নাহার লোপা বলেছো পারবে না, হৃদয় জানিয়েছো পারবে না, ফারিয়া তুমিও জানিয়েছো হ্যাঁ স্পিন্ডল অ্যাপারেটাস, থ্যাংক ইউ। আদিপ আক্তার তুমিও জেনেছো যে পারবে না, হ্যাঁ অ্যাস্টার তৈরি করে, এটাও ঠিক, পারে না। তাহলে তোমরা সবাই তোমাদের কনসেপশন ক্লিয়ার যে নিউরন কোষ বিভাজন করতে পারে না। এখন একটা খুব মজার একটা বিষয় শোনো, নিউরন কোষ বিভাজন যে করতে যে পারে না, এটাতে আমাদের কি সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে? কি মনে হয় তোমাদের যে নিউরন কোষ বিভাজন করতে না পারায় আমাদের সুবিধা হলো নাকি অসুবিধা হলো? এই জিনিসটা এখনই তোমরা তাহলে একটু বলো যে সুবিধা নাকি অসুবিধা, এবং সুবিধা হলে কেন সুবিধা এবং অসুবিধা হলে কেন অসুবিধা, এটাও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। আমি ততক্ষণে এটা মুছে ফেলি। আমি কমেন্টে দেখতে পাচ্ছি সবাই বলতেছে যে পারে না, এবং বোঝাই যাচ্ছে যে আসলে বডি এমন ভাবেই তৈরি হয়েছে যে এটা পারে না, এটা আমাদের জন্য সুবিধা হয়েছে দেখি আল্লাহ আমাদের নিউরনের মধ্যে সেন্ট্রিওল দেয় নাই। নিশ্চয়ই যদি কোনো সুবিধা থাকতো তাহলে আল্লাহ সেখানে সেন্ট্রিওল অবশ্যই দিত। তাহলে অসুবিধাটা কি হতো এটা আমরা একটু চিন্তা করি। দেখো, নিউরন কোষ বিভাজন করতে পারে না, তাহলে যেটা অসুবিধা হতো সেটা কি? এটা জিজ্ঞেস করলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে যে ধারণাটা হয়, যদি নিউরন সেল ডিভিশন করতো তাহলে মাথা মনে হয় অনেক বড় হয়ে যেত। মাথা অনেক বড় হলে কিন্তু আরো সুবিধা হতো। কি সুবিধা? যে যার মাথা যত বেশি বড় আমরা বুঝতাম যে আরে এর মাথায় তো তত বেশি নিউরন। এখন যেমন আমরা লম্বা চওড়া মাসালালা মানুষ দেখলে বুঝতে পারি যে মাসালালা মানুষ নিশ্চয়ই তাহলে তার অনেক শক্তি, ঠিক তেমনি তখন আমরা মোটা মাথার মানুষ দেখলে বুঝতে পারতাম আরে এর মাথায় তো অনেক নিউরন, তাহলে তো এর তো অনেক বুদ্ধি, তাহলে তো মাথা বড় হইলে তো ভালোই হইতো। তাহলে মাথা বড় হয়, দিস ইজ নট দ্য আনসার। মেইন কারণ হচ্ছে যে আমাদের নিউরন, আমাদের যে মেমোরি, আমি কে, আমার পরিচয় কি, আমি কি করি, সবকিছু জমা থাকে আমাদের নিউরনে। তাহলে নিউরন যদি কোষ বিভাজন করত তাহলে নতুন নতুন নিউরন তৈরি হতো আর পুরান নিউরনগুলি মারা যেত। তাহলে নতুন নিউরন যদি তৈরি হয় ভালো কথা, নতুন নিউরন তৈরি হলো, কিন্তু পুরান নিউরন যদি মারা যায়, আমাদের মেমোরিজগুলি তো আমাদের পুরান নিউরনের মধ্যে জমা থাকে। তাহলে পুরান নিউরনসগুলি যদি মারা যায়, সেই ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে আমাদের মেমোরি সব কিছু ভ্যানিশ হয়ে যেত। প্রত্যেক দিন দেখা যেত যে কিছু নিউরন মারা যাচ্ছে, আমরা কিছু জিনিস ভুলে যাচ্ছি। আজকে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে হঠাৎ এই ক্লাসে কেন আসছি, কি পড়াচ্ছি বা কি করতেছি, এই জিনিসগুলি যেই নিউরনসে জমা ছিল সেই নিউরনসগুলি যদি বিভাজন হয়ে যেত, তখন হঠাৎ দেখা যেত ক্লাস নিতে নিতে বলতেছি আরে আমি এখানে কেন, তুমি এখানে কেন, এটা কি কে? সো এইটা তো একটা বিরাট বড় একটা ম্যাসাকার হতো। তাহলে এই জন্য আল্লাহ কি করছে, আমাদের নিউরনের ভেতর কোনো সক্রিয় সেন্ট্রিওল দেয় নাই। অ্যাজ এ রেজাল্ট নিউরন বিভাজিত হতে পারে না। তাহলে আমরা নিউরন যদি বিভাজিত নাই হতে পারে, তাহলে আমরা সবাই ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার এই জাতীয় জিনিসের নাম শুনেছি, এবং আমরা জানি যে অ্যাবনর্মাল সেল ডিভিশনের ফলেই আসলে টিউমার বা ক্যান্সার হয়। তাহলে নিউরন সেল ডিভিশন করতে পারে না, তাহলে ব্রেনের মধ্যে আবার টিউমার আসলে কোত্থেকে? তাহলে বোঝাই যাচ্ছে যে মাথার ভিতরে বা ব্রেনের ভিতরে শুধু নিউরনই নাই, নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু এক্সট্রা সেল আছে। সেই সেলগুলিকে আমরা একসাথে বলি নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া সেলগুলি সেল ডিভিশন করতে পারে, এবং টিউমার বা ক্যান্সার যে জিনিসগুলি হয় সেগুলি আসলে অ্যাবসলিউটলি নিউরনের টিউমার বা নিউরনের ক্যান্সার, এটা খুব রেয়ার। নিউরন থেকে উৎপত্তি খুব কমই লাভ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নিউরোগ্লিয়া সেলগুলি থেকে উৎপত্তি লাভ করে। বেশ কিছু ধরনের নিউরোগ্লিয়া সেল আছে, যেমন অ্যাস্ট্রোসাইটস, আমি নিউরোগ্লিয়া সেলগুলির নাম লিখছি। আরেকটা হচ্ছে তোমার এপেন্ডাইমাল সেল, আমি ইংলিশেই লিখছি কারণ এই জিনিসগুলি বাংলাতে ওরকম আলাদা কোনো নাম নেই। অ্যাস্ট্রোসাইট বাংলাতেও অ্যাস্ট্রোসাইট, এপেন্ডাইমাল সেল বাংলাতেও এপেন্ডাইমাল সেল। আরেকটা হচ্ছে তোমার অলিগো ডেন্ড্রোসাইট। তাহলে এই যে সেলগুলি, কিংবা আরেকটা সেল আছে যেটার নাম হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ কিনা তোমরা, যেটার নাম হচ্ছে তোমার মাইক্রোগ্লিয়া। তাহলে এই সেলগুলি হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া সেল। তারা সেল ডিভিশন করতে পারে, তাদের সেল ডিভিশনে অ্যাবনর্মালিটি হতে পারে, এবং তারাই ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার করতে পারে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই টিউমারটা উৎপত্তি লাভ করে অ্যাস্ট্রোসাইট থেকে। এইবার চলো আমরা যাই খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে
আমরা সবাই জানলাম যে নিউরন সেল ডিভিশন করতে পারে না। তাহলে আমরা যারা আল্লাহর রহমতে সুস্থভাবে জন্মগ্রহণ করছিলাম, তাহলে তাদের সবার মাথায় সেম সংখ্যক নিউরন থাকার কথা। সবার মাথায় যদি সেম সংখ্যক নিউরন থাকে, তাহলে সবার বুদ্ধিও সেম হওয়ার কথা, তাই তো? কারণ আমরা জানি যে বুদ্ধি বা আমাদের চিন্তা ভাবনা সবকিছু নিউরন দিয়ে কন্ট্রোল হয়। তাহলে সবার মাথায় নিউরন সেম, তাহলে সবার বুদ্ধিও সেম হওয়ার কথা। কিন্তু তারপরেও দেখা যায় যে কেউ কেউ তোমাদের মতো খুবই বুদ্ধিমান, খুবই ইন্টেলিজেন্ট, আবার কেউ কেউ আবার একটু আমার মতো দেখা গেছে যে একটু বুদ্ধি কম, ঠিক আছে? তাহলে এই যে বুদ্ধির যে ডিফারেন্স, যে ব্যাপারটা, এটা আসলে কেন হয়? এটা যে কারণে হয় সেটা হচ্ছে আমরা সবাই জানি যে নিউরন হয়তো সবার মাথায় সেম, বা একটু এগুলি যেহেতু আসলে একদম ম্যাথমেটিক্যাল জিনিস না, তো একটু এদিক ওদিক হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে। এই এদিক ওদিকের ব্যাপারটা আমরা ধরে নিলাম যে নিউরনের সংখ্যা সবার অলমোস্ট সেম, কিন্তু সবার মাথায় যেটা সেম না, সেটা হচ্ছে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেকশন, সেটা একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশনকে আমরা বলি সিন্যাপস। এবং মানুষের মাথায় সিন্যাপসের সংখ্যা কম বেশি হতে পারে। সিন্যাপসের সংখ্যা যত বেশি হবে, তার বুদ্ধি, তার আমরা যেটা শিখি সেটা কিন্তু আমাদের কোনো না কোনো নিউরনের ভেতর জমা থাকে। তাহলে মনে করো এটা একটা নিউরনের শেষ মাথা, যেটাকে আমরা বলি সিন্যাপটিক নব বা নব। আবার এটা মনে করো আরেকটা নিউরনের শুরুর দিকটা, ডেনড্রাইটের দিকটা। তাহলে এই যে একটা সিনাপটিক নব আর এই যে একটা ডেনড্রাইটের মাথা, এই দুইটা যখন কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপিত হয়, যেটাকে আমরা বলতেছি সিন্যাপস। তাহলে এই সিন্যাপসের মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যেটা জানি সেটা আমাদের কোনো না কোনো নিউরনে জমা আছে। তাহলে যার মাথায় যত বেশি কানেকশন, সে হচ্ছে তত তাড়াতাড়ি, যখন তাকে কোনো জিনিস জিজ্ঞেস করা হয়, তত তাড়াতাড়ি সেটা চিন্তা করে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন কানেকশন করে সেটার একটা রেসপন্স দেখাতে পারে। তখন আমরা বলি, আরে এ তো খুব বুদ্ধিমান, এ তো খুব তাড়াতাড়ি চিন্তা করে বুঝতে পারছে। আর যার মাথায় সিন্যাপসের সংখ্যা কম, সেও হয়তো ব্যাপারটা জানে, কোনো না কোনো নিউরনে হয়তো সেটাও জমা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োজনের সময় এই কানেকশন করে সে আর রেসপন্স করতে পারছে না। তখন আমরা বলতেছি, আরে এই জিনিসটা বুঝতে পারলো না, এই জিনিসটা ধরতে পারলো না, ডাল নাকি? তাহলে কে ডাল কে ইন্টেলিজেন্ট, এটা আসলে মেইনলি ডিপেন্ড করতেছে তার সিন্যাপসের উপর। তাহলে তুমি যদি বুদ্ধিমান হতে চাও, বেশি বেশি সিন্যাপস বানাও, ঠিক আছে? বেশি বেশি সিন্যাপস কিন্তু মাথা জাগাইলে হবে না। বেশি বেশি সিন্যাপস তৈরি হয় তোমার, তুমি যত চিন্তা করবা, তুমি যত ব্রেইন ওয়ার্ক করবা, লাইক একটা ম্যাথ করা, একটা সুডুকু গেম বা ব্রেইন ওয়ার্ক হয় এমন যে গেমগুলি আছে, এই গেমগুলি যদি খেলো, সেই ক্ষেত্রে তোমার সিন্যাপস বাড়বে। তোমাদের একজন প্রশ্ন করেছিল নিউরো হরমোন কি। তো আমাদের এই নিউরনের সিন্যাপসে এই একটা অংশ, এই একটা অংশ, এই অংশের সাথে এই অংশের কানেকশনগুলি কিছু রাসায়নিক পদার্থ দিয়ে হয়। এই রাসায়নিক পদার্থগুলিকেই আমরা বলি নিউরো হরমোন, বা এটার আরেকটা নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। আর তোমাদের আরেকজন আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া নিউরাল টিউব কি। আসলে আমাদের ভ্রূণ যখন ডেভেলপমেন্ট হয়, ভ্রূণের যখন আস্তে আস্তে গ্রোথ হয়, তো ওই ভ্রূণের গ্রোথ হওয়ার সময় আমাদের ওই একটোডার্ম, একটোডার্ম থেকে নিউরন বা ব্রেইন যে আসে, এটা আসলে খুব সহজ কোনো প্রক্রিয়া না, বেশ জটিল একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ায় দেখা যায় যে একটা পর্যায়ে একটা টিউবের মতো একটা স্ট্রাকচার ফর্ম হয়, যে টিউবের মতো স্ট্রাকচারটাকে আমরা বলতেছি নিউরাল টিউব। তাহলে আমরা নিউরাল টিউব জানলাম, আর আমরা নিউরো হরমোনস বা নিউরো ট্রান্সমিটার কি সেটা জানলাম। তো এখন আমরা চলে যাব আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মজার যে জায়গা, ব্রেইনে। তোমরা এর মধ্যে তোমাদের ভিডিওটা শেয়ার করে সবার সাথে, সবাইকে জানিয়ে দাও আমাদের সাথে জয়েন করতে। আমরা এখন ব্রেইনের একটা মডেল দেখব বা ব্রেইনের একটা ডামি দেখব। সেই ডামির ভেতর থেকে আসলে ব্রেইনের কোন অংশ কি কাজ করে, কেমনে কাজ করে, সেই জিনিসটা আমরা দেখব। সো তোমরা সবাইকে শেয়ার করে আমাদের সাথে জয়েন করতে বলো। চলো যাই ব্রেইনে। আমার কাছে এখন একটা ব্রেইনের ডামি বা ব্রেইনের একটা মডেল আছে। তোমরা কি সবাই এটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এই যে ব্রেইনের যে মডেলটা, এটা যদি আমার ব্রেইন হয়, যদিও এটা দেখতে একটু যেই রঙের, আমাদের ব্রেইন কিন্তু আসলে সেই রঙের না। হ্যাঁ, আমাদের ব্রেইনের রংটা আসলে একটু সাদাটে টাইপের, এবং ব্রেইন কিন্তু এরকম অবস্থায় থাকে না। ব্রেইনের একটা শক্ত, ব্রেইন যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জন্য ব্রেইনকে আসলে আল্লাহ খুবই প্রোটেক্টেড অবস্থায় আমাদের মাথার যে হাড্ডিগুলি আছে সেই হাড্ডিগুলির ভেতরে রেখেছেন। এবং শুধু হাড্ডি দিয়ে প্রোটেকশন দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি, এর মধ্যে আল্লাহ এটার চারদিকে একটা শক্ত একটা পর্দার একটা আবরণ দিয়ে রেখেছেন, যেই পর্দাটার নাম হচ্ছে, তোমরা সবাই জানো, মেনিনজেস। এই মেনিনজেস পর্দাটার আবার তিনটা লেয়ার আছে।
যেটাকে আমরা সংক্ষেপে ড্যাপ এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারি। সবার বাইরে যেটা সেটা হচ্ছে ডুরা ম্যাটার, মাঝখানে যেটা অ্যারাকনয়েড ম্যাটার, সবার বাইরে যেটা সবার ভেতরে যেটা সেটা হচ্ছে পায়া ম্যাটার। তাহলে এই পায়া ম্যাটারের নিচেই আসলে ব্রেইন, পায়া ম্যাটারটা একদম ব্রেইনের সাথে লাগানো আছে, আর পায়া ম্যাটারের উপরে অ্যারাকনয়েড ম্যাটার এবং সবার বাইরে ডুরা ম্যাটার। এই লেয়ারটা দিয়েই আসলে শুধু ব্রেইনের প্রোটেকশনটা শেষ হয়ে যায়নি, ব্রেইনকে আরো বেশি প্রোটেক্টেড করার জন্য ব্রেইনের চারপাশে আসলে একটা তোমরা সবাই জানো যে একটা জিনিসকে তুমি যদি প্রোটেক্টেড অবস্থায় রাখতে চাও, এটার চারপাশে একটা কুশনিং এর একটা ব্যবস্থা তুমি করো, নরম কোনো জিনিস দিয়ে এটাকে আটকে রাখো বা চারিদিকে নরম কোনো জিনিস দিয়ে এটাকে আবৃত করো, যাতে এটা ধাক্কা খেলেও ওই নরম জিনিসটা ওই ধাক্কাটা অ্যাবজর্ব করে নিতে পারে। তো আমাদের ব্রেইনের চারপাশেও এরকম একটা কুশনিং এর ব্যবস্থা আছে, এবং কুশনিং এর জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে তরল পদার্থ। তো আমাদের ব্রেইনের চারদিকে একটা তরল পদার্থ দিয়ে ব্রেইনকে আবৃত করে রাখা হয়েছে। দেখো সাব এই শব্দটার মানে কি বলতো? সাব এই শব্দটার মানে হচ্ছে আমি জানি যে তোমরা অনেকেই কমেন্ট করছো, সাব এই শব্দটার মানে হচ্ছে তোমার, হ্যাঁ বিজয় তুমি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো যে ব্রেইনের ওজন 1.5 কেজি, আসলে 1.36 কেজি, কিন্তু তারপরেও ব্রেইন তোমার আমাদের কাছে এতটা ভারী মনে হয় না। এটা কেন মনে হয় না, এটাতে আমি এখনই যাচ্ছি। এটা খুব চমৎকার একটা প্রশ্ন। সাব শব্দটার মানে হচ্ছে নিচে, তাহলে বলো তো সাব অ্যারাকনয়েড মানে এটা কিসের নিচে? মানে হচ্ছে এটা অ্যারাকনয়েডের নিচে। তাহলে বলো তো এটা কিসের উপরে? অ্যারাকনয়েডের নিচে মানে এটা পায়া ম্যাটারের উপরে। তাহলে অ্যারাকনয়েডের নিচে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস, এবং এই স্পেসের মধ্যে একটা তরল পদার্থ থাকে, যে তরল পদার্থটার নাম হচ্ছে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, বা সংক্ষেপে আমরা এটাকে বলি সিএসএফ। এখন বিজয় যে প্রশ্নটা করেছিল যে ব্রেইন এত 1.5 কেজি ওজন, আসলে 1.36 কেজি ওজন, কিন্তু তারপরে আমরা ব্রেইনকে কখনো ভারী মনে করি না। ব্রেইনকে আমরা মনে করি কতটুকু জানো? ব্রেইনকে আমরা মাত্র 50 গ্রাম এতটুকু ওজন মনে করি। কেন? তোমরা সবাই নিশ্চয়ই আর্কিমিডিসের একটা সূত্র আছে প্লবতা নিয়ে, সেই সূত্রটা জানো যে কোনো জিনিসকে যদি তরল পদার্থের মধ্যে ঢোকানো হয় বা চোবানো হয়, তাহলে সেই বস্তুটা কিছু ওজন হারায়, এবং ওজন কতটুকু হারায় তোমরা সবাই জানো যে বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের সমান ওজন হারায়। তাহলে আমাদের ব্রেইন, তোমরা এখন দেখলা যে ব্রেইন হচ্ছে তরল পদার্থের মধ্যে ডুবানো আছে, যে তরল পদার্থটার নাম হচ্ছে সিএসএফ। তাহলে তরল পদার্থের মধ্যে ডুবানো থাকার কারণে এই যে ব্রেইন, এটা 1.5 কেজি ওজন আমরা ফিল করি না, আমরা ফিল করি মাত্র 50 গ্রাম। তোমাদের সবারই ঠান্ডা, বা এখন যে সিজন, এই সিজনে সবারই আসলে ঠান্ডা লাগতেছে। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যখন ঠান্ডা বা সর্দি লাগে, তখন এই আমাদের চোয়ালের এইসব জায়গায় কিংবা মাথার এইসব জায়গায় কিছু ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা বলি সাইনাস। সেই সাইনাসের ভেতর কিছু তরল পদার্থ জমে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সর্দি। সর্দি কতটুকু জমে? অল্প একটু জমে, কিন্তু ওই অল্প একটু জমার পরেও কিন্তু আমাদের মাথাটা তখন খুব ভার ভার মনে হয় যে আরে মাথার মধ্যে কি জানি কি হয়ে গেছে। তাহলে এই যে অল্প একটু সর্দি, সেটার কারণেই আমাদের মাথা ভার ভার লাগতেছে, কিন্তু আমাদের মাথার মধ্যে 1.5 কেজি একটা ওজন আমরা নিয়ে ঘুরতেছি, কিন্তু আমরা কখনোই সেটাকে ফিল করতেছি না, বিকজ সেটা এই সিএসএফ নামের তরল পদার্থের ভেতর চোয়ানো আছে। তাহলে ব্রেইনের কি কি অংশ আছে এটা তোমরা সবাই জানো যে ব্রেইনের 3টা অংশ। একটার নাম হচ্ছে তোমরা সবাই জানো যে একটার নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেইন, একটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, আর সবার পিছনে আছে পশ্চাৎ বা হাইন্ড ব্রেইন। এখন নাম শুনে মনে হচ্ছে, দেখো এটা আমার ব্রেইন, নাম শুনে মনে হচ্ছে অগ্র মানে সামনে, মধ্য মানে মাঝখানে, পশ্চাৎ মানে পিছনে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। অগ্র মানে উপরে, মধ্য মানে মাঝখানে, আর পশ্চাৎ মানে নিচে। ব্রেইনের জন্য অগ্র মানে উপরে, মধ্য মানে মাঝখানে, আর পশ্চাৎ মানে নিচে। তাহলে আমরা এই অগ্র মস্তিষ্কের কি কি অংশ আছে সবাই জানি যে অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে 3টা, দ্যাট ইজ সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্যরও 3টা আছে, তোমরা সবাই জানো, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে সেরেব্রাল পেডাঙ্কল। আমি নামগুলি ইংলিশেই লিখছি কারণ আসলে বাংলা এগুলি বানান খুব কঠিন। আর আরেকটা হচ্ছে কর্পোরা
কোয়াড্রিজেমিনা, নামগুলি আসলে খুব কঠিন কঠিন নাম, মনে হচ্ছে হায় হায় এটা পড়তে গেলেই তো দাঁত ভেঙে যাবে, বাট এই প্রত্যেকটা নামে কিন্তু আসলে অর্থ আছে। তুমি যদি অর্থগুলি বুঝে বুঝে পড়ো তাহলে আসলে অতটা খারাপ লাগবে না। যেমন এখানে দেখি পেডাঙ্কেল, পেডাঙ্কেল শব্দটার মানে হচ্ছে যোজক, একজন আরেকজনের সাথে কানেক্টেড করে। আমরা জানি আমাদের মিড ব্রেইন এটা আসলে ফোর ব্রেইন এবং হাইন্ড ব্রেইনকে কানেক্টেড করতেছে, তো এই সেরেব্রাল পেডাঙ্কেল গুলি দিয়ে আসলে এই কানেকশনটা মেইনটেইন হয়। এই অ্যাকুইডাক্ট, সেরেব্রাল শব্দটা তো বুঝতেই পারতেছো যে সেরেব্রাল মানে ব্রেইনের সাথে রিলেটেড। অ্যাকুইডাক্ট, অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে হতেছে সামথিং পানির সাথে সম্পর্ক। তাহলে এই পানির সাথে কি সম্পর্ক আমরা একটু পরেই এটাতে যাব। আচ্ছা চলে যাই হাইন্ড ব্রেনে বা পশ্চাৎ মস্তিষ্কে। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি? পশ্চাৎ মস্তিষ্কের অংশ তিনটা, এটা হচ্ছে সেরেবেলাম, আর এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। হ্যাঁ, এখন এখানে দেখো যেটা আসলে সবচেয়ে বেশি কনফিউশনের জায়গা, এখানে একটা আছে সেরেবেলাম আর একটা হচ্ছে সেরেব্রাম। কোনটা আসলে কি, কোনটা আসলে অগ্র মস্তিষ্কের অংশ, কোনটা পশ্চাতের অংশ? আমি নাম দুটোকে বাংলায় লিখি, সেরেব্রাম আর সেরেবেলাম। ভালো করে খেয়াল করে দেখো তো দুইটা বানানের মধ্যে আসলে পার্থক্যটা কি। এখানে যা যা লেটার আছে বা অক্ষর আছে এখানেও ঠিক সেই সেই অক্ষরগুলি আছে, শুধু পার্থক্য হচ্ছে একটা লয়, ওর ল নাই, ওর ল আছে। ল দিয়ে বলো তো কি হয়? ল দিয়ে হয় তোমার, তোমার না আসলে ল দিয়ে হয় হচ্ছে লেজ। এখন লেজ যাদের আছে, মানুষের নেই, তবে কারো কারো হয়তো থাকতে পারে, তবে লেজ যাদের আছে সেটি কি অগ্র দিকে থাকে না পশ্চাৎ দিকে থাকে? আমরা সবাই জানি যে লেজ থাকে পশ্চাৎ দিকে। তাহলে সেরেবেলাম যেটার মধ্যে একটা ল আছে সেটা হচ্ছে কার অংশ? সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ। ঠিক আছে, তাহলে আমাদের এই কনফিউশনের জায়গাটা দূর হলো। এখন চলো আমরা ব্রেইনের বিভিন্ন অংশ আমরা মার্ক করে করে দেখি। ফার্স্ট এই পুরো ব্রেইনটাকে আমরা বাইরে থেকে দেখি। এটা হচ্ছে পুরো ব্রেইন। ব্রেইনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা কিছু ভাঁজ আছে, কিছু খাঁজ খাওয়া অংশ আছে, কিছু উঁচু হয়ে যাওয়া অংশ আছে। তাহলে এই খাঁজ খাওয়া যে অংশগুলি এগুলিকে বলা হয়, তোমরা সবাই জানো যে খাঁজ খাওয়া অংশটাকে বলা হয় ফিশার, আর উঁচু হওয়া অংশটাকে বলা হয় জাইরাস। তাহলে আমাদের এই ব্রেইনের যে উঁচু অংশটা সেটা হচ্ছে জাইরাস, আর নিচু হয়ে যাওয়া অংশটা হচ্ছে ফিশার। ব্রেইনটা তো প্লেন একটা গোল জিনিস হলেই ভালো হতো, তাই না? তাহলে একটু উঁচু নিচু জায়গাটা কেন? একটা জিনিস দেখো, এটা মনে করো একটা বৃত্ত, হ্যাঁ, আর এটা মনে করো আরেকটা বৃত্ত। বলতো এই দুইটা বৃত্তের মধ্যে কোন দুইটার সাইজ হয়তো সেম, কাছাকাছি ধরে নাও, কিন্তু বলতো কোনটার আসলে আসলে সারফেস এরিয়া কোনটার বেশি? সারফেস এরিয়া বেশি কিন্তু এইটার, বা পৃষ্ঠতল যেটাকে বলে সেটা কিন্তু বেশি এইটার। তাহলে আমাদের ব্রেনের ভিতরে এরকম জাইরাস এবং ফিশার থাকার কারণে ব্রেনের অল্প জায়গার ভেতরে বেশি সংখ্যক নিউরনকে জায়গা দেওয়া সম্ভব হয়েছে, এবং অল্প জায়গায় বেশি নিউরন থাকার কারণেই কিন্তু মানুষের বুদ্ধিমত্তা যেটা সেটার বিকাশ সাধন হয়েছে। তাহলে যাদের বুদ্ধি বেশি, যাদের মাথায় নিউরন জন্মগতভাবে কিছুটা বেশি, তাদের এই জাইরাস ফিশারের সংখ্যাও কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ব্রেইন যে দেখতে পাচ্ছ, দেখো ব্রেইনের দুটো অংশ রয়েছে, বা আমাদের সেরেব্রামের আসলে দুটো অংশ রয়েছে। দুটো অংশ মাঝখান দিয়ে এখানে দেখতে পাচ্ছ যে একটা খাঁজ খাওয়া অংশ দিয়ে সেপারেট করা আছে, যেটাকে আমরা বলি আসলে সেন্ট্রাল ফিশার। এবং সেন্ট্রাল ফিশারের মাধ্যমে ব্রেইনটাকে দুটো ভাগে ভাগ করা যায়। আমরা ব্রেইনটাকে এখন খুলে নিয়ে তারপর দেখছি। থ্যাংক গড যে এটা আসলে একটা প্লাস্টিকের মডেল, না হলে আসল ব্রেইন আসলে খোলা তো বেশ ঝামেলাই ছিল। আচ্ছা, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে এটা হচ্ছে আমার ব্রেইনের ডান পাশ, অর্থাৎ আমরা এখন একটা ব্রেইনের ডান পাশ নিয়ে কথা বলবো। দেখো এইখানে আমি মার্ক করে দিচ্ছি। তোমরা সবাই জানো যে ব্রেইনের সবচেয়ে বড় অংশ কোনটা, বা আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটা? মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হচ্ছে আমাদের সেরেব্রাম। মস্তিষ্কের 80% 80% জায়গায় হচ্ছে আমাদের সেরেব্রাম। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এইখানে আমাদের ব্রেইনের মেইন অংশটাই হচ্ছে সেরেব্রাম। একটা সেরেব্রাম আরেকটা সেরেব্রামের সাথে উপরে দেখলাম আমরা সেন্ট্রাল ফিশার দিয়ে আলাদা। তো সেন্ট্রাল ফিশার দিয়ে আলাদা করা থাকলেও আমি এখন যেই জায়গাটা মার্ক করছি, আমি অন্য রং দিয়ে মার্ক করি। এখন যেই জায়গাটাকে মার্ক করছি, এই জিনিসটা দিয়ে আসলে একটা সেরেব্রাম আরেকটা সেরেব্রামের সাথে কানেক্টেড থাকে। এই জিনিসটাকে বলা হয় আমাদের কর্পাস ক্যালোসাম। তাহলে ফার্স্টে পেলাম সেরেব্রাম, তারপর হচ্ছে সেরেব্রামের যে অংশটা দিয়ে
দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ার একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, সেটা যেটাকে আমরা বলতেছি কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের নিচে এখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আসলে আমাদের থ্যালামাস। তার নিচে রয়েছে হাইপোথ্যালামাস, এই লাল অংশটা, এবং তার থ্যালামাস। তার নিচে এই হলুদ অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। আর এই হলুদ অংশের নিচে এই জায়গাতে আসলে আমাদের একটা ছোট্ট গ্রন্থি থাকে, যেই গ্রন্থিটা সাইজে খুব ছোট হলেও কাজের দিক থেকে সবচেয়ে বড়, যার নাম আমরা জানি পিটুইটারি গ্রন্থি, এবং এটা আমরা আমাদের পরের ক্লাসটাতে পড়বো। তাহলে আমরা থ্যালামাস পেলাম, হাইপোথ্যালামাস পেলাম, এবং হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি গ্রন্থি পেলাম। আর এখানে আসলে একটা ফাঁকা জায়গা থাকে, এই লাল রং দিয়ে যেটা দেখানো হয়েছে সেটার নাম হচ্ছে ভেন্ট্রিকল বা আমাদের মস্তিষ্কের গহ্বর। তাহলে আমরা ফোর ব্রেইনের বা অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট জানতে পারলাম, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মিড ব্রেইন জায়গাটা আসলে এই জায়গায়, এবং মিড ব্রেইন জায়গাটা খুবই ছোট। মিড ব্রেইনের ভেতর যে তিনটা পার্ট রয়েছে তাদের নাম অনেক বোম্বাস্টিক এবং নাম অনেক কঠিন কঠিন শব্দের হলেও আসলে সে জায়গাটা খুব ছোট। পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, এখানে যেটাকে লাল রং দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে তোমার সেরেবেলাম। সেরেবেলামের সামনে এই জায়গাটা হচ্ছে পন্স, এবং এর নিচে এই জায়গাটা হচ্ছে মেরুলা অবলঙ্কাটা। তো আমাদের এই বিভিন্ন অংশের আসলে কাজ কি? সেরেব্রাম এর জায়গা যেহেতু অনেক বড়, এর কাজও কিন্তু আসলে অনেক বেশি। এ হচ্ছে আমাদের যত চিন্তা চেতনা, আমাদের পার্সোনালিটি, আমাদের বুদ্ধি, আমাদের মেমোরি সবকিছু এই সেরেব্রামের ভেতরে থাকে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ঐচ্ছিক পেশির যে নিয়ন্ত্রণ, এই ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণগুলি সব এই সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের থ্যালামাস। আমাদের থ্যালামাস আসলে আমাদের শরীরের বিভিন্ন যে সংবেদী স্নায়ু রয়েছে, তোমরা জানো যে তোমার ব্যথা লাগলো, তোমাকে মশা কামড়াইলো, তোমার চুলকাইলো, তোমার গরম লাগলো, তোমার শীত লাগলো, এই ধরনের যত সংবেদন রয়েছে এগুলি সেরেব্রাল হেমিস্ফিয়ারে যাওয়ার আগে এই থ্যালামাস হয়ে যায়। এই জন্য থ্যালামাসকে বলা হয় যে সংবেদী স্নায়ুর সে একটা স্টেশন হিসেবে কাজ করে। তার নিচে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজও অনেক বেশি, সে আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে, সে আমাদের বডির অসমোলারিটি যেটা সেটাকেও নিয়ন্ত্রণ করে, এবং আমাদের স্বয়ংক্রিয় স্নায়ু, আমরা একটু আগে যেটা দেখেছিলাম সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকে বিভক্ত, সেই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের সেন্টার হিসাবেও তোমার হাইপোথ্যালামাস কাজ করে। আচ্ছা, তারপরে চলে যাই মধ্য মস্তিষ্কের কাজ আসলে মূলত অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের সংযোগ সাধন করা। পশ্চাৎ মস্তিষ্কের ভেতর যেটা রয়েছে সেরেবেলাম, এই লাল অংশ, যদিও আমাদের ব্রেনের ভিতরে এটা কিন্তু আসলে লাল থাকে না, এখানে লাল রং দেখানো হয়েছে। এই লাল অংশ, এটার কাজ হচ্ছে তোমার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, এবং আমরা যে কথা শুনতে পাই সেই কথা শোনার কাজটাও এখান থেকে হয়ে থাকে, এবং সে মূলত পেশি টান নিয়ন্ত্রণ করে। পন্স, সে আমাদের শ্বসন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে কিছু করোটিক স্নায়ু উৎপত্তি লাভ করে। এবং মেরুলা অবলঙ্কটা, এটাও আমাদের শ্বসন এবং আমাদের হার্টের যে কন্ট্রোলের জন্য যে সেন্টার সেটা এখানে রয়েছে। তো এখান থেকে আমরা কিছু মজার ইনফরমেশন জানবো। মজার ইনফরমেশনটা হচ্ছে আমাদের ব্রেইনের যে ডান পাশ সেটা আমাদের বডির বাম পাশকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের ব্রেইনের যে বাম পাশ সেটা আমাদের বডির ডান পাশকে নিয়ন্ত্রণ করে। তাহলে বলো তো, তোমার কাছে একজন লোক আসলো যে তার কিছুদিন ধরে সে তার ডান হাত ডান পাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা বলি যে তার হয়তো একটা স্ট্রোক হয়েছে। স্ট্রোক জিনিসটা কি এটা বলেই কিন্তু আসলে আমাদের প্রথম ক্লাসটা শেষ হবে। তো বলতো তাহলে, যেই লোক ডান হাত ডান পা নিয়ন্ত্রণ করতে পারছে না, তার ব্রেইনের কোন অংশে স্ট্রোক হয়েছে বা কোন অংশটা নষ্ট হয়েছে, এটা সবাই কমেন্টে জানিয়ে দাও। এবং তোমরা সবাই শেয়ার করে, যদিও আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তারপরেও আমাদের ক্লাসটি শেয়ার করে সবার সাথে এই মতামতটা শেয়ার করো যে একজন লোক ডান অংশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে তার ব্রেইনের কোন অংশটাতে সমস্যা হয়েছে। ভেরি গুড সাজিদ, তুমি পেরেছো। সাজ্জাদ, তুমি পেরেছো যে বাম পাশে। আচ্ছা, ডান অংশকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাহলে সে তার সমস্যা হচ্ছে বাম পাশে। ভেরি গুড মেহরাব, তুমিও জানিয়েছো যে বাম পাশে। ফারিহা, ভেরি গুড, লেফট। হ্যাঁ, তাহলে একজনের ডান পাশে সমস্যা, তাহলে তার ব্রেনে, হাতের ডান পাশে সমস্যা, কিন্তু তার ব্রেনের সমস্যা হচ্ছে বাম পাশে। আচ্ছা, তোমাদেরকে আর দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা একটু আগে যখন ঐচ্ছিক পেশি বলেছিলাম যে ঐচ্ছিক পেশিকে কে নিয়ন্ত্রণ করে, আমরা সবাই বলেছিলাম যে ঐচ্ছিক পেশিকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের এই জায়গাটা, যার নাম হচ্ছে সেরেব্রাম। আবার একটু পরে বললাম যে ঐচ্ছিক পেশির পেশি টান, এটা আবার নাকি নিয়ন্ত্রণ করে কে? পেশি টান নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মনে করো তুমি একজনকে থাপ্পড় দিবা, তাহলে তুমি যাকে থাপ্পড় দিবা, এই থাপ্পড় দেওয়ার জন্য তুমি যে হাতটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে গেছো, এটা নিয়ন্ত্রণ করতেছে তোমার সেরেব্রাম। এখন থাপ্পড়টা তুমি কেমনে দিবা? একদম কষায় থাপ্পড় দিবা নাকি আস্তে করে থাপ্পড় দিবা?
তোমার হাতটা কেমন টান টান থাকবে, বুঝতেই পারতেছো। টান টান থাকলে বেশি শক্ত, জোরে থাপ্পড় লাগবে। আর যদি আস্তে আস্তে দাও তাহলে তো ব্যথা পাবে না। সো এই পেশি টান, এটা আবার নিয়ন্ত্রণ করতেছে সেরেবেলাম। তাহলে তুমি হাত নিয়ে গেলা, এটা সেরেব্রাম। আর কষায় থাপ্পড় দিবা নাকি আস্তে দিবা, এটা নিয়ন্ত্রণ করতেছে সেরেবেলাম। আচ্ছা, তাহলে আমাদের ব্রেইনের ডান অংশ বডির বাম পাশকে নিয়ন্ত্রণ করে। তাহলে বলো তো, আমরা যারা ডান হাতি বা রাইট হ্যান্ডেড যারা পার্সন, তারা কিন্তু আমাদের বডির ডান পাশ ডান পাশ বেশি কাজ করে। আমরা খাই ডান হাতে, আমরা লেখি ডান হাতে, বোলিং করি ডান হাতে, ব্যাটিং করি ডান হাতে। আর যারা লেফট হ্যান্ডেড তাদের ব্রেইনের, তাহলে আমাদের ব্রেইনের বাম পাশটা সবসময় বেশি অ্যাক্টিভ থাকে। আর যারা লেফট হ্যান্ডেড তাদের ব্রেইনের ডান পাশটা বেশি অ্যাক্টিভ থাকে। তো দেখা যায় যে আমাদের সমাজে 95% মানুষ রয়েছে যাদের আসলে ব্রেইনের বাম পাশটা বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তারা ডানহাতি, এবং 5% মানুষ আছে যাদের ব্রেইনের ডান পাশটা বেশি অ্যাক্টিভ, অর্থাৎ তারা বাঁহাতি। তাহলে এই জিনিসটা একটু তোমাদেরকে বলি যে তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ক্রিকেট দলের দিকে দেখো, যে আমাদের ক্রিকেট টিমে আমাদের সাকিব, তামিম কিংবা মুস্তাফিজ সবাই কিন্তু বাম হাতি। তাহলে 95% মানুষ ডান হাতি, কিন্তু ক্রিকেট দলে দেখবা যে 50%-এর উপরে বা 5% হচ্ছে জেনারেল পপুলেশনে, 5% হচ্ছে তোমার বাঁহাতি, কিন্তু ক্রিকেট দলে দেখবা যে মোর দ্যান 50% হচ্ছে বাঁহাতি। তাহলে এইটা কেন হচ্ছে? এটার একটা খুব চমৎকার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে যে তুমি যখন তোমরা যখন খেলাধুলা করেছো, আমি জানি না তোমরা কতজন আসলে খেলাধুলা করার সুযোগ পাও। খেলাধুলা করার সময় যারা বাঁহাতি থাকে তাদের কেউ একজন দলে থাকলে কিন্তু দল একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, যে ও তো বাঁহাতে বল করে, তাহলে অপোনেন্ট যারা আছে তাদের ব্যাটিং করতে অসুবিধা হবে। বা ও তো বাঁহাতে ব্যাট করে, তাহলে অপোনেন্ট বলাররা যখন বোলিং করবে তখন বোলিং করতে অসুবিধা হবে, ওয়াইড বেশি হবে। এই জন্য সবাই যারা বাঁহাতি আছে তাদেরকে দলে নিতে চায়। আমি ছোটবেলায় দেখেছি এই যে দলে নিতে চাওয়ার যে কথা, এটাতে তারা উৎসাহ পায়, এবং উৎসাহ পেয়ে তারা দেখা যায় যে হ্যাঁ আমি তো ভালো খেলা পারি, এই উৎসাহতে তারা বেশি ভালো খেলতে থাকে। এবং এই জন্যই তারা যেহেতু উৎসাহ নিয়ে কাজটা করতে থাকে, উৎসাহ নিয়ে কাজটা করার কারণে একটা সময় দেখা যায় যে তারা আসলে ভালো খেলা স্টার্ট করে দিয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে জেনারেল পপুলেশনের মাত্র 5% বাঁহাতি, কিন্তু ক্রিকেট দলের 50%-এর বেশি বাঁহাতি। তাহলে ওখানে রেশিওটা বেশি কেন? কারণ ছোটবেলায় যখন তারা উৎসাহ বেশি পাইছে তখন তারা উৎসাহ নিয়ে খেলছে, এবং উৎসাহ নিয়ে খেলার কারণে তারা আজকে এই পর্যন্ত আসছে। তাহলে তুমি লাইফে যেই কাজটাই করবা, যেখানেই থাকবা, যেভাবেই থাকবা, যেই কাজটা করবা সেই কাজটা সবসময় উৎসাহ নিয়ে করবা, তাহলে দেখবা যে অনেক দূর যাইতে পারতেছো। তোমার ব্রেইনই আসলে তোমাকে কন্ট্রোল করে। তুমি যদি ব্রেইন নিয়ে তোমার কোনো কাজে মনোযোগ দিয়ে কাজ করো, তাহলে দেখবা সেই কাজটার প্রতি তোমার আবেগ বা তোমার ভালোবাসা অনেক বেশি, এবং তুমি সেই প্রফেশনে বা সেই কাজে মজা পাবা। এই জন্যই তুমি ভালো ওই প্রফেশনে বা ওই কাজে ভালো করতে পারবা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো, এবং সেখানে আসলে আমরা শুরু করব স্ট্রোক থেকে। আমরা ব্রেইনের স্ট্রাকচারটা সবাই দেখেছি, এই ব্রেইনের স্ট্রাকচারের সাথে রিলেটেড একটা কথা হচ্ছে স্ট্রোক, এবং যেটা আসলে তোমাদের বইয়ে ওইভাবে ডাইরেক্টলি নাই, কিন্তু এটা এমন একটা রোগ যেটা অনেকেরই হয়, বিশেষ করে বৃদ্ধ বয়সে অনেকেরই হয়, এবং যেটা নিয়ে আমাদের খুব কৌতূহল থাকে। আমি জানি সেটা, এই জন্য আমি সেই কৌতূহলটা তোমাদেরকে মেটানোর জন্য আমি স্ট্রোক দিয়েই শুরু করব, এবং তোমরা আমাদের সাথেই থাকবে ততক্ষণ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।